পড়ছিলাম ডেনিম জ্যাকেট, কলমে অবন্তিকা তৃপ্তি, পর্ব সংখ্যা 20। কুহু আচমকা এমন ঘনিষ্ঠ হওয়াতে চমকে বড় বড় চোখে তাকালো কাব্যের ঠিক রাগী রক্তিম মুখের দিকে। কাব্য এবার নিজের মেজাজ হারিয়ে নিজেও কুহুর সাথে জোরে চেঁচিয়ে কথা বলতে লাগলো। একদম চুপ, আজ আমি না, তুই আমাকে উত্তর দিবি সব কিছুর। ইস অ্যান্ড এভরি কোশ্চেনের উত্তর তুই আজকে আমায় দিবি। আজ তুই বলবি আমাকে তোর এক্সাক্ট সমস্যা কি। টেল মি কুহু, আমার হাতে আজ প্রচুর সময়, সব শুনবো আমি তোর সব উত্তর। আমাকে বল তোর এক্সাক্ট সমস্যাটা কি, কি জন্য তুই এমন করছিস আমার সাথে। তোকে রিজেক্ট করেছি শুধুমাত্র এই জন্য তুই ঢ্যাং ঢ্যাং করে একটা খারাপ ছেলের সঙ্গে হাহাহি করছিলি। উত্তর দে কুহু, মুখে কুলো পেটে থাকলে আমার হাতে আজ তুই থাপ্পড় খাবি। কুহুর ফ্যাল ফ্যাল চোখে কাব্যকে দেখে যাচ্ছে। কাব্যের নাক, ঠোঁট রাগী, মুখটুকু পুরোটাই তৃষ্ণার্তের মতো দেখতে যাচ্ছিল অনবরত। কাব্য এতটা কাছে ওর, এতটা পাশে, গায়ে গা ছুঁই ছুঁই করছে। এতটা কাছে এলে কুহু কি করে ওর রাগটুকু ধরে রাখবে, কি করে কঠিন হবে এই মানুষের উপর। কুহুর বুক ধুকপুক করছে প্রচণ্ড। ধিক কুহুর ওই হৃদয়কে, যে হৃদয় এতবার ভেঙে যায় যার কারণে, তার জন্যই ধাক ধাক করে। কুহু নিজেকে সামলালো, বুকের উপর উপচে পড়া প্রেমগুলোকে লুকিয়ে গেল, কান্নাগুলো গিলে ফেললো তাৎক্ষণিক। তারপর চোখ মুখ কঠিন করে তিক্ত গলায় প্রশ্ন করলো, কি জানতে চাইছেন আপনি, বলুন আমাকে, কি জানতে চান। আমি যখন তিলে তিলে প্রতিটা দিন নিঃশ্বাস হচ্ছিলাম, আপনি আমার সাথে একবার কথা বলেছেন ভালো না বাসেন, বোন হিসেবে তো কিছুটা সহমর্মিতা আমি ডিজার্ভ করতাম তখন। একটাবার মাথায় হাত বুলিয়ে বলেছেন, কুহু তুই ঠিক হয়ে যাবি, আমি আছি পাশে, বলেছেন। অথচ কাপুরুষের মতো 6 মাসের জন্য আমার মুখোমুখি হবেন না দেখে পালিয়ে গেলেন। আর এখন কোন অধিকারে আমার থেকে এসব জানতে চাইছেন, উত্তর দিন। কুহু পরপর ওর বাহু থেকে কাব্যের হাত প্রাণপণে ছাড়াতে ছাড়াতে বলল, ছাড়ুন আমাকে, কিছু বলবো না আমি আপনাকে, কোনো কৈফিয়ত দেব না, ছাড়ুন আমাকে। কি হলো ছাড়ুন। কুহু অস্থির, মরিয়া কাব্যের থেকে প্রাণপণে ছাড়া পাওয়ার জন্য। এই মানুষটার সামনে আর 2 মিনিট থাকলে কুহু খেই হারিয়ে তার বুকেই ঝাঁপিয়ে পড়বে, গলে যাবে বরাবরের মতো। এই লোকের 2 চোখে যা কুহু চাইছে না, ক্ষমা করবে না কুহু এই লোককে, কোনো দিন নয়। কুহুর কথাগুলো শুনে কাব্য ভ্রু কুঁচকে কুহুর দিকে তাকিয়ে আছে। ও কুহুর সঙ্গে দেখা করার কথা বলেনি, চেষ্টা করেনি। এটা কুহু কি বলছে। পরিস্থিতি তখন এতটা ঘোলাটে ছিল, কাব্য চেয়েও শুরুতে কথা বলতে পারেনি। তারপরেও তো কুহুকে মেসেজ দিয়ে ছাদে ডেকেছিল। সেদিন ছাদে না এসে কুহুকে ব্লক করে দিল, তারপর সব জায়গা থেকে। কাব্য কুহুর হাতটা এবার খামচে ধরে ওকে নিজের দিকে আরও টেনে নিল। কুহু তখনও চোখ নামিয়ে কাব্যের হাত ছাড়াতে ব্যস্ত। কাব্য ভ্রু কুঁচকে মাথাটা নামিয়ে বলল, আমার চোখের দিকে তাকা কুহু, তাকা বলছি। আমি তোকে ডাকিনি, কথা বলার জন্য একবার তোর সময় চাইনি, কেন মিথ্যা বলছিস কুহু। কুহু কাব্যের হাত থেকে মুক্তি পেতে ব্যস্ত। এত শক্ত করে চেপে ধরে রেখেছে কেন। কাব্য এবার ভয়ানক ধমক দিয়ে উঠল, এই আমার দিকে তাকাতে বললাম না। কুহুর হাত থেমে গেল। তীব্র জেদ নিয়ে কাব্যের রাগে চোখে চোখ মেলালো কুহু। চেতে উঠে বলল, আমি মিথ্যে বলেছি, আমি আপনার সাথে মিথ্যে বলার রুচিটাও আমার নেই কাব্য ভাই, আমি যা ফেস করেছি তাই বলেছি। কাব্য এবার রেগে গেল। কুহুকে ঝাড়ি দিয়ে ওর হাত ছেড়ে দিতেই কুহু 2 কদম পিছিয়ে গেল। কাব্যের পাগল পাগল লাগছে। কুহুর জেদ বলছে ও মিথ্যে বলছে না, অথচ কাব্য সঠিক বলছে। কাব্য এবার হাল ছাড়লো, অতিষ্ঠ হয়ে বলল, ঘৃণা ঘৃণা ঘৃণা, এতটা ঘৃণা আমি কি সত্যি ডিজার্ভ করি কুহু। ওকে ফাইন, আমি প্রুফ দেখাচ্ছি তোকে। আমি মেসেজ দেইনি না, লেটস রিভিল ইট, তারপর তোকে ধরে আমি মারবো। এক একটা কথার জন্য থাপ্পড় খাবি এক একটা, তার আগে মেসেজ দেখবি, বলে কাব্য ফোন বের করছে। কুহু ততক্ষণে নিজের হাত মালিশ করছে। ব্যথা করে দিয়েছে হাতটা পাষাণ লোক। কুহু হাত মালিশ করতে করতে কাব্যের দিকে তাকিয়ে রইল। কাব্য মেসেঞ্জার খুলে 6 মাস পুরনো মেসেজ স্ক্রল করে বের করেছে। হঠাৎ মেসেজটা খুঁজে পেল কাব্য, সেটা কুহুকে দেখাতে গেল। কুহু উৎসুক ভঙ্গিতে এগিয়ে এলো মেসেজটা দেখার জন্য। ঠিক তখনই হঠাৎ করে কাব্যকে পেছন থেকে কেউ একজন জাপটে জড়িয়ে ধরল। ফোন হাতে কাব্য সামনে কুহুর দিকে আচমকা ঝুঁকে গেল। কুহু অবাক হয়ে কাব্যের দিকে তাকালো।
তাকালো কাব্যকে জড়িয়ে ধরা হাতের মালিকের দিকে। দুটো মিষ্টি নরম হাত কাব্যের বুকের উপর শক্ত করে ধরে রেখেছে এবং যখন ফিনফিনে স্বরে বলল, কাব্য, কত খুঁজেছি তোমায়, এখানে ওর সাথে কি করছো? কাব্য মাথা নিচু করে হাত দুটো দেখলো। পরপর হাতের মালিককে চিনতে পেয়ে দ্রুতই ভ্রু কুঁচকে কুহুর দিকে তাকালো। কুহুর বুক যেন কেউ খামচে ধরে রেখেছে। বুকের ভেতর কান্না জমে আসছে আবারও, 6 মাসের পুরনো সেই কান্না। কুহু কাব্যকে বুঝতে দিল না। ও সেলফ কাব্যর আড়ালে একটা বেঞ্চ খামচে ধরে তাকিয়ে রইল কাব্যের চোখের দিকে। অথচ কাব্য স্পষ্ট লক্ষ্য করেছে কুহুর চোখ ভেজা, হাত কাঁপছে। তারপর কাব্যের চোখ গেল কুহু বেঞ্চ কেমন আঙুলের নখে মারাত্মক খামচে ধরে রেখেছে। কাব্য সেটা দেখে তড়িঘড়ি করে দ্রুত উর্মিকে নিজের থেকে ছাড়ানোর জন্য ব্যস্ত হয়ে গেল। অথচ উর্মি ছাড়ছেই না। কুহু জোরে একটা শ্বাস ফেলল। হাঁপড়ের মতো বড় একটা নিঃশ্বাস নিয়ে কাব্যের দিকে তাচ্ছিল্য ভরা দৃষ্টি ছুঁড়ে ব্যাগ হাতে নিয়ে হনহনিয়ে বেরিয়ে গেল ওই কক্ষ থেকে। কাব্য এক হাত উর্মির হাত তখনও নিজের থেকে ছাড়াচ্ছিল। কুহু চলে যেতেই কাব্য হতভম্ব হয়ে কুহুর যাওয়াটুকু দেখল। কাব্যের চোখ থেকে সরছেই না। কুহু কাঁদল মাত্রই। কাব্যকে লুকিয়ে হোক কুহু কেঁদেছে। ও কুহুকে আবার কাঁদিয়েছে। শিট শিট। উর্মি তখন কাব্যের বুকের উপর হাত দুটো শক্ত করে চেপে আহ্লাদি গলায় বলে উঠল, মিষ্টিও কাব্য। উর্মির কথা কানে আসা মাত্রই কাব্যের হুঁশ ফিরল। ও উর্মিকে ঝাটকা দিয়ে নিজের থেকে সরিয়ে দিল আচমকা। উর্মি অবাক হয়ে নিজের হাত দুটোর দিকে চেয়ে আবার কাব্যের দিকে তাকালো। কাব্য ফুঁসছে। নাকের নিচটুকু ঘষতে ঘষতে উর্মির দিকে গরম চোখে তাকালো। উর্মি ওই তাকানো দেখে ভড়কে গেল এক প্রকার। দুপা পিছিয়ে গিয়ে আমতা আমতা করে বলল, আর ইউ ওকে কাব্য? কাব্য এবার যে সমস্ত রাগ ছিল মনে সেসব একে একে উর্মির উপর ছেড়ে চিৎকার করে বলল, তুমি এটা ইচ্ছে করে করেছো, রাইট? কুহুর সামনে আবার এই নাটক করছো কেন? ও তোমার জন্য কেঁদে বেরিয়ে গেছে উর্মি। উর্মি হোয়াই, টেল মি হোয়াই। আমরা রিলেশনে নেই এখন, কেন ওর সামনে আমার গায়ে পড়ে যাও? বাকি সময় তো তোমাকে দেখাই যায় না আমার আশেপাশে। রিভেঞ্জ নিচ্ছ না? উর্মি কাব্যের এমন রেগে গজরাতে গজরাতে বলা কথা কানেই তুলল না। ও আলগোছে মিষ্টি এসে কাব্যের বুকের উপর দুটো হাত রাখলো। সঙ্গে সঙ্গে কাব্য ওই হাত দুটো ঝাড়ি দিয়ে সরিয়ে দিল। রেগে তাকালো উর্মির দিকে। উর্মি কাব্যের রাগকে তোয়াক্কা না করে হেসে হেসে বলল, বারে, আমার বয়ফ্রেন্ড তুমি, জড়িয়ে ধরতে পারি না? ওটার জন্য কি এখন আশেপাশের মানুষ দেখা লাগবে? কামন কাব্য। কাব্য মুখটা অন্যদিকে ফিরিয়ে জোরে শ্বাস টানল। এই মেয়েকে একটা থাপ্পড় কেন দিতে পারে না কাব্য? শুধুমাত্র মেয়েদের উপর হাত তুলে না বলেই কি? কাব্য পরপর উর্মির দিকে তাকিয়ে ঠান্ডা গলায় আঙুল উঁচিয়ে শাসিয়ে বলল, একমাত্র তোমার বাবার দিকে চেয়ে আমি তোমাকে স্টিল সহ্য করছি উর্মি। আমাকে খেপিও না, ওয়ার্ন করছি আমি। আমার হাত উঠে যাবে। উর্মি আবারও নির্লজ্জের মতো হাসে। কাব্যের গায়ের উপর দুটি হাত আবার রাখতেই কাব্য আবার ঝাটকা দিয়ে সরিয়ে ফেলল। উর্মি হেসে আবার বলল, ওরে বাবা, এত রাগ! আরে রিভেঞ্জ কেন নিব আমি কাব্য? তুমি তো আমারই এখনো, এত কিছুর পরেও। কাব্যের মাথা ধরে যাচ্ছে। অতিষ্ঠ গলায় কটা কথা বলল সির্ফ, তুমি একটা সাইকো উর্মি, ইউ নিড ট্রিটমেন্ট। উর্মি হেসে চোখ টিপে বলল, আমার ট্রিটমেন্ট তো তুমি কাব্য। কাব্য মেজাজ হারিয়ে ফেলল। ও উর্মিকে একবার কড়া চোখে শাসিয়ে চলে গেল কক্ষ থেকে। ওখান থেকে বেরিয়ে উর্মির সাইকিয়াট্রিস্টকে কল দিল। কথা বলল তার সাথে কিছুক্ষণ। আজকের ঘটনা বলার পর উর্মির সাইকিয়াট্রিস্ট জবাবে কিছুটা চিন্তিত হয়ে বলল, ও কি ঠিক মতো মেডিসিন নিচ্ছে? কাব্য কপালে আঙুল ঘষে দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিল, জানি না, কিন্তু আমার পক্ষে মেজাজ ধরে রাখা আর সম্ভব না ডক্টর। আই এম সো টায়ার্ড। ডক্টর কাব্যকে বোঝালেন, তুমি শান্ত হও, আমি প্রফেসরের সঙ্গে কথা বলছি এ ব্যাপারে। উর্মিকে বিদেশে পাঠিয়ে চিকিৎসা করানোর জন্য ওনাকে রাজি করাতে হবে, তাহলে তুমিও কিছুটা ওর পাগলামি থেকে রক্ষা পাবে। কাব্য শুনে বলল, প্লিজ অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটা করুন। আমি আর ওকে নিতে পারছি না। ডোন্ট ওয়ারি বয়, আমি দেখছি এটা। ডক্টর কাব্যকে সান্ত্বনা দিলেন। কাব্য কল কেটে তানিমের কাছে গেল। তানিম কাব্যকে দেখেই বলল, কিরে, কুহু তো চলে গেল দেখলাম। কাব্য অনুভূতি শূন্যভাবে কাঁধে ব্যাগ নিয়ে ক্লাসের দিকে যেতে যেতে বলল, হুঁ, মানে তুই জানিস, তোরা না কথা বলছিলি? তানিম অবাক হয়ে বলল। কাব্য উত্তর দিল না এই প্রশ্নের। ও চুপচাপ হাঁটছে।
আজকের পর মনে হচ্ছে না কুহু ওর সঙ্গে আর কথা বলবে। কুহুকে আজকেও আবার কষ্ট দিয়েছে কাব্য। নিজের প্রতি বিতৃষ্ণা লেগে যাচ্ছে কাব্যের। ও কেন সব দিক সামলাতে পারছে না। দুপুর 2:30। কায়া ও উমা কলেজ থেকে ফিরছিল। আজ বড্ড গরম পড়েছে ঢাকাতে। ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়া নিয়ে কায়া প্রচণ্ড বিরক্ত। সেটা বলে যাচ্ছে উমাকে। উমা শুনছে এসব, মাঝে মাঝে তাল মেলাচ্ছে। গল্প করতে করতে ওরা একটা গলি পেরোচ্ছিল। হঠাৎ ওই গলি থেকে একটা বাইক সাঁ করে কায়ার পাশ কাটিয়ে চলে গেল। আচমকে এমন হওয়ায় কায়া উল্টে পড়তে গিয়ে বেঁচেছে। ও নিজেকে সামলে সোজা খেপে গিয়ে বকে উঠল, এই কে রে, দেখে চলতে পারিস না? বলে পেছন তাকাতে কায়া দেখলো বাইকে দাঁড়ানো লোকটা একটা বৃদ্ধ লোকের সামনে নেমে দাঁড়িয়েছে। কায়া এগিয়ে গিয়ে কিছু বলতে যাবে, ওমা ওকে আটকে দিল। বলল, কিছু বলিস না কায়া, ভালো ছেলে মনে হচ্ছে না দেখে, চল যাই আমরা। কায়া হয়তো বা আজ করতে পেরেছে। ও মাথা নাড়িয়ে চুপচাপ সামনে ফিরে হাঁটা শুরু করলো। কিছু দূর যেতেই হঠাৎ পেছন থেকে বৃদ্ধ লোকটার আত্মচিৎকার কানে আসতেই কায়া পেছনে তাকালো। সঙ্গে সঙ্গে কায়ার পুরো দুনিয়া ঘুরে গেল। কায়া মুখে হাত চেপে জোরে একটা চিৎকার দিয়ে উঠল। বৃদ্ধ লোকটার পেটে ছুরি চালিয়ে বাইকের লোকটা পালিয়ে যাচ্ছে উল্টো রোডের দিকে। কায়া সাথে সাথে দৌড়ে গেল ওই বৃদ্ধ লোকটার সামনে। ওদের চিৎকারে মানুষ অনেক জড়ো হয়ে গেছে আশেপাশে। কায়া লোকটার হাত ধরে বসলো রাস্তাতেই। বৃদ্ধ লোকটা কায়ের হাতটা শক্ত করে ধরে ব্যথাতে কাঁপটাতে কাঁপটাতে বলে যাচ্ছেন, আমারে বাঁচাও মা। কায়া ওনার হাত চেপে ধরে নিজেই অস্থির হয়ে বলল, কিচ্ছু হবে না আপনার দাদু। কায়া পাগলের মতো সবার দিকে চেয়ে বলল, ওনাকে হসপিটালে নিতে হবে, আপনারা হেল্প করুন প্লিজ। কেউ এগিয়ে আসছে না, সবাই ফিসফিস করছে। একটা মার্ডার কেসে বিনা দোষে কেই বা ফাঁসতে চাইবে? ওমা আশেপাশে সবার দিকে চেয়ে হাত জোর করে অনুনয় করে বলল, প্লিজ একটু হেল্প করুন কেউ, উনি মরে যাবে তো। এতবার করে বলার পরও কেউই এলো না। কেউ কেউ মোবাইল দিয়ে ভিডিও করছে। কায়া এদেরকে পাথরের মতো দাঁড়িয়ে থাকতে দেখে এবার সবার দিকে চিৎকার করে বলল, এখানে এত লোকের মধ্যে কারো কি মেরুদণ্ড নেই? লোকটা মারা যাচ্ছে আর আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। এবারেও কারোর মধ্যে হেলদোল নেই। কায়া অধৈর্য হয়ে উমার দিকে চেয়ে প্রায় কেঁদেই বলল, পাশের হসপিটালে কল কর ওমা, দ্রুত। ওমা কল দিচ্ছে। বৃদ্ধ লোকটার মাথায় কায়া হাত বুলিয়ে দিতে দিতে কেঁদে কেঁদেই বলল, কিচ্ছু হবে না আপনার দাদু, ঠিক হয়ে যাবেন আপনি। ওকে একটু চোখ খুলে রাখুন প্লিজ, কিছু হবে না আপনার। কায়া এবার ওমার দিকে চেয়ে বলল, কল রিসিভ করেছে। ওমা বলল, অ্যাম্বুলেন্স আসছে। কায়া এবার জনসমাগমের দিকে চেয়ে চিৎকার করে রাগে গলায় বলল, সবাই এইখান থেকে চলে যান এক্ষুনি। একজনের জীবনের বিনিময়ে সার্কাস দেখার কোনো অধিকার নেই কারো। জায়গা খালি করুন এক্ষুনি, রাইট নাও। কায়ার কথায় কজন গেল, কজন তখনও থেকে গেল। এর মধ্যে অ্যাম্বুলেন্স এলো। কায়া উমা দুজনেই বৃদ্ধ লোকের সাথে হসপিটাল গেল। হসপিটালে যেতেই পুলিশ এলো। লোকটার পরিবারের লোকদের খবর দেওয়া হলো। হসপিটালে ভিড় জমতেই কায়া থরথর করে কাঁপতে কাঁপতে এক পাশে গিয়ে দাঁড়িয়ে গেল। বমি পাচ্ছে খুব ওর। জীবনে এই প্রথম কায়া ভীষণ খারাপ আতঙ্কিত একটা ঘটনার সম্মুখীন হয়েছে। কায়ার সারা শরীর ভয়ানক কাঁপছিল, হাতে শিভারিং হচ্ছে প্রচণ্ড। কায়া একটা পিলার চেপে কোনো রকমে দাঁড়িয়ে আছে। ঠিক তখন কায়ার ফোনে কল এলো। স্নিগ্ধর ফোন দেখে কায়া অসুস্থর মতো জোরে একটা শ্বাস ফেলে ফোনটা রিসিভ করে কানে ধরল। অপর পাশ থেকে স্নিগ্ধ বেশ আদরে গলায় ডাকলো, হ্যালো জান, কলেজ থেকে ফিরছিস? কায়া কাঁপতে কাঁপতে কিছু বলল ফিস ফিস করে। আজ ওর গলা থেকে আওয়াজই আসছে না একদম। স্নিগ্ধ কায়ার বড় বড় শ্বাস ফেলার শব্দ শুনতে পেয়ে ভ্রু কুচকে ফেলল। স্নিগ্ধ এবার সন্দেহ নিয়ে নড়ে চড়ে বসে বলল, কায়া জান, ঠিক আছিস তুই? কায়ার গলা একদম বসে গেছে। চোখের সামনে বারবার ওই খুনের দৃশ্য ভাসছে। কায়া থেমে থেমে কিছু বলার চেষ্টা করলো। ফিস ফিস করে একটা খুন খুন। স্নিগ্ধ বোঝে না কায়া থেমে থেমে কি বলতে চাইছে। ও আবার ছটফটে গলায় জিজ্ঞেস করে, কি হয়েছে ভালো করে বল। আচ্ছা শান্ত হ, কই তুই আগে সেটা বল। কায়া থেমে থেমে বলল, হসপিটালে। স্নিগ্ধ অবাক হয়ে বলল, কলেজ থেকে ফিরে তুই হসপিটালে কি করছিস? কায়া থেমে থেমে আবারও বলল, একটা খুন। স্নিগ্ধ এবারেও বোঝে না। খুব খুব কি? কায়া বাকি কথা বলার আগে ওর গলা উপচে বমি চলে আসে।
ও ফোন কানে দৌড়ে মুখ চেপে ওয়াশরুমে গিয়ে হর করে বমি করে দিল। স্নিগ্ধ সেটা বুঝতে পেরে উৎকণ্ঠিত হয়ে গেল মুহূর্তেই। বারবার চেঁচিয়ে বলতে লাগলো, কায়া, কায়া, কি হয়েছে? বমি করছিস কেন? কায়া, এই কায়া, কোথায় তুই? কোন হসপিটালে? অ্যাড্রেস দে আমারে। কায়া, বমি কেন করতেছস জান? কায়া বমি করছে। স্নিগ্ধর কথা কানে আসছে, অথচ ও কথা বলতে পারছে না। উমা দৌড়ে এসেছে কায়ার পিছু পিছু। উমা এসে কায়ার হাত থেকে ফোন নিজের হাতে নিয়ে স্নিগ্ধকে বলল, ভাইয়া, আমি উমা, কায়ার ফ্রেন্ড। স্নিগ্ধ সেটা শুনেই ভীষণ তাড়াহুড়ো করে বলল, ওর কি হয়েছে? আর তোমরা হসপিটালে কেন? কি করছো ওখানে? উমা সব কিছু বলল স্নিগ্ধকে। স্নিগ্ধ হতভম্ব হয়ে শুনে গেল পুরোটা। উমা কায়াকে এক হাতে ধরে স্নিগ্ধকে বলল, ও ট্রমাতে আছে ভাইয়া। বাসায় কাউকে কল করে? আমি কল দিচ্ছি ভাইয়াকে, তুমি ওর সাথে থাকো, একা বেরিও না। স্নিগ্ধ কল কাটে। তাড়াহুড়ো করে কাব্যকে কল দিল। কাব্যকে জানিয়ে এইবার আরেকবার ভিডিও কল দিল কায়াকে। কায়ার বমি তখন কমেছে, চোখ মুখে পানির ঝাপটা। সেভাবেই হাঁপাতে হাঁপাতে স্নিগ্ধের কল রিসিভ করলো। স্নিগ্ধ নিজেকে সামলে কায়ের দিকে চেয়ে বোঝালো, কিছু হয়নি সোনা, এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট। কায়া এতক্ষণে কাউকে পাশে পেয়ে হাউমাউ করে কেঁদে ফেলল। স্নিগ্ধ কায়ার কান্না শুনে ব্যতিব্যস্ত হয়ে বলল, আরে কান্নার কি আছে কায়া, স্টপ ক্রাইং। ভাইয়া আসছে, বাসায় যাবি আর ঘুমাবি, বুঝলি? সব ভুলে যা, লাইফে এসব ঘটনার সব মনে রাখতে নেই। কায়া কেঁদে কেঁদে বলল, লোকটা আমার হাতে মরে যাচ্ছিল স্নিগ্ধ, একটা মানুষ ওনাকে এসে ধরেনি। আমি কত রিকোয়েস্ট করলাম সবাইকে, কেউ এলো না। আমি জানি না লোকটা বাঁচবে কিনা। দাদুর বয়সী লোকটা, আমার দাদুর কথা মনে পড়ছে ভীষণ। উনি বাঁচবে তো স্নিগ্ধ? স্নিগ্ধ বোঝালো, বাঁচবে, ওনাকে ওনার পরিবার দেখে নিবে। তুই একটা ব্রেভ গার্ল কায়া, এমন একটা পরিস্থিতি সামাল দিয়ে এত দূর অবধি ওনাকে এনে হসপিটালে অ্যাডমিট করা, এটা সাধারণ কোনো মেয়ে পারে না। বাট আমার কায়া পেরেছে। এখন আমার কথা শোন, বাড়ি যাবি, খেয়ে ঘুম দিবি। ঘুম থেকে উঠে রেগুলার পড়তে বসবি। আজ যা হয়েছে সব একটা দুঃস্বপ্ন ভেবে ভুলে যা, ওকে? কায়া নাক টেনে এখনো কাঁদছে। বলল, ভুলতে পারছি না আমি, আমার চোখে সব আসছে এখনো। লোকটার রক্ত এখন আমার কলেজ ড্রেসে লেগে আছে। স্নিগ্ধ এবার কিছুটা থামলো। কায়ার পাশে হয়তো ওকে দরকার। মেয়েটা ভয় পেয়ে গেছে ভীষণ। স্নিগ্ধ এবার শীতল গলায় প্রশ্ন করলো, আমি আসবো বাসায়? কায়া থামলো। কান্না থামিয়ে বলল, তোমার পরীক্ষা? তোর জন্য হাজার এক্সাম স্যাক্রিফাইস করা আমার কাছে কিছুই না কায়া। তুই ভালো থাকলে আমি থাকবো। স্নিগ্ধ গম্ভীর গলায় বলল। কায়া চোখ মুছে নিজেকে সামলে বলল, না, আসার দরকার নেই। এক্সাম দাও, আমি বাসায় যাচ্ছি। স্নিগ্ধ আবারও জিজ্ঞেস করলো, আমাকে ভিডিও কলে রেখে বাইরে যা, দেখ ভাইয়ার গাড়ি এসেছে কিনা। কায়া স্নিগ্ধর কথা অনুযায়ী তারপর কাব্যের সাথে বাসায় এলো। কায়ার কান্না, ওর অস্থিরতা, ওর পাগলামি সব কিছু স্নিগ্ধকে ঘরে বসিয়ে রাখতে পারল না। স্নিগ্ধ নিজেরই ভীষণ অস্থির লাগছে। কায়া ঘরে কি করছে? ঘুমাচ্ছে। ঘুম আসবে ওর আজ? স্নিগ্ধ কি যাবে আজ? কিন্তু ওর এক্সাম, সেটা? স্নিগ্ধকে অস্থির হয়ে দেখে ওর রুমমেট আলিফ বলল, এত যখন অস্থির হচ্ছিস চলেই যা না। এক্সামের কারণে গার্লফ্রেন্ডকে প্যারা দিও না মামা। এক্সাম আবার আসবে, কিন্তু গার্লফ্রেন্ড গেলে আরেকটা পাওয়া মুশকিল। স্নিগ্ধ ফোন হাতে বসে আছে, ভাবছে কায়াকিকে কল দিবে। যদি ঘুমে থাকে, ঘুমটা ভেঙে গেলে আবার এসব মনে করে অস্থিরতা বোধ করবে। স্নিগ্ধ ফোনটা ছুঁড়ে বিছানায় ফেলে দিল। যা হবার তাই হবে। এই মধ্যে এখন যে তুফান চলছে সেটা নিয়ে এক্সামেও ভালো করা পসিবল না। প্রয়োজনে রিটেক দেবে, কিন্তু কায়ার পাশে ওকে দরকার। স্নিগ্ধ চটজলদি সারা শার্টের উপর ব্ল্যাক লেদার জ্যাকেট জড়িয়ে ফোন নিয়ে সেভাবে বাইকের চাবি হাতে বেরিয়ে এলো। স্নিগ্ধ ভীষণ তাড়াহুড়ো করছিল। সেভাবে বাইকের সামনে এসে দাঁড়ালো। বাইকে উঠে হেলমেট পরে বাইক চালু করে হাই স্পিডে চলল বাসার উদ্দেশ্যে। তারপর হঠাৎ স্নিগ্ধর বাইকের সামনে একটা মাতাল ড্রাইভারের ড্রাইভ করা ট্রাক তেড়ে এলো। স্নিগ্ধের বাইকের স্পিড হাই থাকায় ও ঠিক সময়ে বাইকের গতি নিয়ন্ত্রণ করতে পারেনি। তারপর যা হবার তাই হলো। ট্রাকের এক ধাক্কায় স্নিগ্ধের বাইক উল্টে পড়ল। স্নিগ্ধ বাইক থেকে ছিটকে পড়ল রাস্তার এক পাশে। সঙ্গে সঙ্গে মাথাটা ফেটে গল গল করে রক্ত বেরোতে লাগলো। আর তখন আরেকটা নিয়ন্ত্রণ হারা গাড়ি স্নিগ্ধের উপর দিয়ে চলে গেল। গাড়িটা আটকানো গেল না, ট্রাকটাও নাগালে ধরা গেল না। মুহূর্তের মধ্যে স্নিগ্ধের আশেপাশে মানুষের ভিড় জমে গেল।
স্নিগ্ধ কাকাচ্ছে, শেষ নিঃশ্বাসটুকু নিচ্ছিল। ওর পুরো শরীর রক্তে মেখে গেছে একদম। স্নিগ্ধ রক্তাক্ত হাত বাড়িয়ে লোকদের কিছু বলছে, হয়তো ওকে বাঁচানোর অনুরোধ করছিল, অথচ এবারেও ওরা নিশ্চুপ। কেউ এলো না কায়ার বড্ড শখের পুরুষকে বাঁচানোর জন্য। কেউ এলো না ওকে একটাবার হাত দিয়ে হসপিটালে টেনে নেবার জন্য। স্নিগ্ধর উঁচানো হাত দুর্বল ভঙ্গিতে নিচে পড়ে গেল। স্নিগ্ধ হাঁ করে জোরে একটা শ্বাস নিল। একবার তাকিয়ে দেখল এখানে ওর আশেপাশে দাঁড়িয়ে থাকা প্রত্যেকটা মানুষকে। এখানে একটাও কায়া নেই, না হলে আজ স্নিগ্ধকেও ওই বৃদ্ধ লোকটার মতো হসপিটালে নিয়ে গিয়ে চিকিৎসা করে বাঁচিয়ে তুলত। স্নিগ্ধের হঠাৎ মনে হলো, আচ্ছা ওই বৃদ্ধ লোক কি জীবিত আছেন, সুস্থ হয়েছেন? স্নিগ্ধ হাসে পরপর। সুস্থ হবে না কেন? কায়া ওর শখের নারী, ওকে মনুষ্যত্ব দেখিয়েছিল। অথচ স্নিগ্ধর বেলায় এখানে এতগুলো লোকের মধ্যে কেউ নেই যে স্নিগ্ধকে একটুখানি মনুষ্যত্ব দেখাবে। স্নিগ্ধের চোখ একসময় বন্ধ হয়ে এলো, পালস রেট নেমে গেল নিম্ন থেকে নিম্ন স্তরে। তারপর যা হবার তাই হয়ে গেল। শাহরিয়ার সিদ্দিক স্নিগ্ধ আর থাকলো না, রইল না। কায়াকে জান শোনা বলে আর কেউ ডাকবে না। কায়ার পাগলামি সামলে নেবার জন্য আর কেউ রইল না, কেউ না।